কলেজের বন্ধু এখন একজন আইপিএস অফিসার, আর তার সামনে একদিন মাথা নত করেছিলেন একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী। কারণটা জানলে আজও মানুষ স্তব্ধ হয়ে যায়। বন্ধুরা, সেদিন সকাল ঠিক ৮টা, দিল্লি শহরের সবচেয়ে বড় সরকারি কলেজের সামনে জীবন তখন পুরো দমে ছুটছে। গেট খুলতেই যেন ছাত্রীদের ঢল ভেতরে ঢুকে পড়তে মরিয়া। কেউ বাইক থেকে নেমে হেলমেট সামলাচ্ছে, কেউ অটো থেকে লাফ দিয়ে নেমে দৌড়াচ্ছে, আবার কেউ বুকের সঙ্গে বই চেপে ধরে ধীর পায়ে হাঁটছে। চারদিকে শুধু শব্দ, হর্নের শব্দ, হাসির শব্দ, তর্কের শব্দ, আর সেই সব শব্দের ভিড়ে লুকিয়ে থাকা অসংখ্য স্বপ্নের শব্দ। ঠিক সেই ভিড়ের মাঝেই ছিল একটি মেয়ে। তার হাঁটার ভঙ্গি আলাদা, না খুব দ্রুত না খুব ধীর। কাঁধে ঝোলানো ব্যাগটা একদম সোজা, যেন সে জানে কোথায় যেতে হবে, কেন যেতে হবে। চোখ দুটো সামনে স্থির, গলা সোজা, আর মুখে এক অদ্ভুত গম্ভীরতা, বড় কিছু করার গম্ভীরতা। তার নাম অনন্যা চট্টোপাধ্যায়। অনন্যা কোনো ধনী পরিবারের মেয়ে নয়। তার বাবা রাজ্য সরকারের এক সাধারণ দপ্তরে ক্লার্ক, মা সংসার সামলান। এই বাড়িতে স্বপ্নের চেয়ে দায়িত্বের কথাই বেশি শোনা যায়। মাসের শেষে বেতন আসবে কিনা, বিদ্যুতের বিল কত হলো, বাজার খরচ কিভাবে সামলানো যাবে, এই সবই ছিল নিত্য আলোচনার বিষয়। কিন্তু অনন্যার মন এসবের অনেক দূরে ছুটত। কলেজের প্রথম দিন ঠিক এই গেটের সামনেই দাঁড়িয়ে সে চারপাশে তাকিয়েছিল। শত শত মুখ, প্রত্যেকেই কিছু না কিছু হতে এসেছে। সেই মুহূর্তেই সে নিজেকে একটা কথা বলেছিল, আমি এই ভিড়ে হারিয়ে যাব না। আমি শুধু ডিগ্রি নিতে আসিনি, আমি একটা পরিচয় তৈরি করতে এসেছি। অনন্যার একটা অভ্যেস ছিল, কারো সঙ্গে কথা বললে সে চোখে চোখ রেখে কথা বলতো, না ঝুঁকে, না ভয়ে, না দ্বিধায়। এই কলেজ গেটের এক কোণে, যেখানে বেশিরভাগ মানুষ তাকিয়েও দেখে না, সেখানে তখন দাঁড়িয়েছিল এক যুবক, হাতে ঝাঁটা, বয়স বড়জোর ২২-২৩, পোশাক সাধারণ কিন্তু পরিষ্কার, মুখে হালকা ক্লান্তির ছাপ, যেন সকালটা অনেক আগেই শুরু হয়েছে। কিন্তু চোখে ছিল এক অদ্ভুত শান্তি, এমন শান্তি যা এত কম বয়সে খুব কম মানুষ পায়। তার নাম রাঘব সিং। রাঘব এই কলেজেরই ছাত্র ছিল, একই সঙ্গে সে ছিল কলেজের পরিচ্ছন্নতা কর্মীও। তার সকাল শুরু হতো ভোর 4টে। ঘুম সম্পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব শুরু হয়ে যেত। প্রথমে কলোনির রাস্তা পরিষ্কার, তারপর কলেজ ক্যাম্পাস, দুপুরে ক্লাস, আর রাতে বই। খুব কম মানুষই জানত সে এই কলেজেই পড়ে, কারণ অধিকাংশের চোখে সে শুধু ঝাঁটা ধরা ছেলে। সমাজ প্রায়ই মানুষকে তার কাজ দিয়ে বিচার করে, তার চিন্তা দিয়ে নয়। প্রথম দিন অনন্যা তাকে খেয়ালই করেনি, দ্বিতীয় দিনও না। তৃতীয় দিন তার চোখে পড়ে যায় এক অস্বস্তিকর দৃশ্য। প্রিন্সিপালের অফিসের সামনে কয়েকজন ছাত্র চেঁচামেচি করছিল, এটা কলেজ না নোংরা আবর্জনার জায়গা। একজন রাগে চিৎকার করে উঠল, তার বন্ধুরা হেসে উঠল। শব্দগুলো ছিল বিষাক্ত। রাঘব ঠিক পাশেই দাঁড়িয়েছিল, ঝাঁটা চালাচ্ছিল। সে না তাকালো, না কোনো উত্তর দিল, ঝাঁটা চলতেই থাকল। দূরে দাঁড়িয়ে অনন্যা সব দেখছিল। তার মনে প্রথমবার একটা প্রশ্ন জাগল, এত অপমানের পরেও একজন মানুষ এত শান্ত থাকতে পারে কিভাবে? কয়েকদিন পর লাইব্রেরিতে অনন্যার হাত থেকে বই পড়ে গেল। মোটা মোটা বই, নোটস, ফাইল সব ছড়িয়ে পড়ল মেঝেতে। 4-5 জন ছাত্র পাশে দাঁড়িয়েছিল, সবাই দেখল কিন্তু কেউ এগিয়ে এলো না। রাঘব তখন কাছেই মেঝে পরিষ্কার করছিল। সে ঝাঁটা এক পাশে রাখল, ধীরে ঝুঁকল, এক এক করে সব বই তুলল, ধুলো ঝাড়ল, তারপর অনন্যার দিকে বাড়িয়ে দিল। থ্যাংক ইউ। এই প্রথম অনন্যা তাকে হাসি মুখে বলল। রাঘব শুধু মাথা একটু নাড়ল, কোনো কথা না, এইটুকুই। কিন্তু অনন্যার কাছে এই কোনো কথা না কথাটার ভেতরে অন্য কিছু ছিল। কোনো ভান নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু একজন মানুষের কর্তব্য। কিন্তু রাঘবের স্বপ্ন ছিল সম্মান। কলেজের শেষ বছর এসে গেল। অনন্যা ইউপিএসসি প্রস্তুতির সিদ্ধান্ত নিল, আর রাঘবের কাজ আরও বেড়ে গেল। ফেয়ারওয়েলের দিন অনন্যা বলল, আমি দিল্লি যাচ্ছি পুরো প্রস্তুতির জন্য। রাঘব শুধু বলল, মেহনত করো আর মানুষ হয়ে থাকো। অনন্যা হেসে বলেছিল, আইপিএস হব তখন দেখব। রাঘব মৃদু হাসল, তখনও মানুষ হয়ে থাকা দরকার হবে। সেই দিনের পর তাদের পথ আলাদা হয়ে গেল। না ফোন, না মেসেজ, না দেখা। অনন্যা গেল স্বপ্নের পেছনে, আর রাঘব রইল দায়িত্বের পাশে।
দিল্লির বাতাসে এক অদ্ভুত অস্থিরতা থাকে। এই শহর বাইরে থেকে ঝলমলে দেখায়, কিন্তু ভেতরে ভেতরে প্রত্যেক মানুষকে একই প্রশ্ন করে, তোমার মধ্যে কতটা জোর আছে? অনন্যা যখন প্রথমবার দিল্লি স্টেশনে নামল, তার মনে হলো সে যেন অন্য এক জগতে এসে পড়েছে। চারদিকে ছুটে চলা মানুষ, অটোওয়ালাদের চিৎকার, কাঁধে ভারী ব্যাগ ঝুলিয়ে হাঁটা ছাত্রছাত্রীরা, সবার চোখে একই মিশ্র অনুভূতি, আশা আর ভয়ের অদ্ভুত মেলবন্ধন। মুখার্জিনগরের গলিতে পা দিয়েই অনন্যা বুঝে গেল এখানে সে একা নয়। এখানে প্রত্যেক দ্বিতীয় মানুষ তারই মতো স্বপ্ন নিয়ে এসেছে। কেউ আইএএস হতে চায়, কেউ আইপিএস, কেউ আইআরএস। বাইরে থেকে সবাই বন্ধু, কিন্তু ভেতরে ভেতরে সবাই প্রতিদ্বন্দ্বী। অনন্যার ঘরটা ছিল খুব ছোট, ছাদের ওপর এক কোণায় একটা পুরনো পাখা, একটা টেবিল, আর টেবিলের ওপর সংবিধানের মোটা বই, কিছু নোটস আর একটি ডায়েরি। দেওয়ালে কোনো পোস্টার ছিল না, কোনো ছবি না। সে ইচ্ছে করেই রেখেছিল যাতে মন অন্য কোথাও না ছুটে যায়। ব্যাগ নামিয়ে চেয়ারে বসে অনন্যা নিজেকে বলেছিল, এখন আর পেছনে তাকানোর সময় নেই, এখন থামলে আমি ভিড়ে হারিয়ে যাব। তার রুটিন তৈরি হয়ে গেল। ভোর 5টায় অ্যালার্ম, 1 কাপ চা, তারপর ক্লাস, দুপুরে সেলফ স্টাডি, সন্ধে টেস্ট, রাতে কারেন্ট অ্যাফেয়ার্স। 1 মাস কেটে গেল, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। ধীরে ধীরে দিল্লির আলো ম্লান হয়ে এলো। এখন শুধু বই ছিল, প্রশ্ন ছিল, আর মাথার ভেতর ঘুরে বেড়ানো কিছু ভয়ঙ্কর শব্দ। এতটা পরিশ্রম কি যথেষ্ট? এবারও না হলে কি হবে? বাড়ির লোকজনকে কি বলবো? রাত গভীর হলে, ঘর যখন চুপচাপ, ঠিক তখনই মন সবচেয়ে বেশি চিৎকার করত। ঠিক সেই সময় শত শত কিলোমিটার দূরে রাঘবের জীবন আরও কঠিন হয়ে উঠছিল। কলেজ শেষ হয়ে গেছে, এখন আর কেউ তাকে সহপাঠী বলে না। সে এখন শুধু একজন পরিচ্ছন্নতা কর্মী। ভোর 4টে ওঠা, নগর নিগমের গাড়ির সঙ্গে বেরোনো, নালা, গলি, আবর্জনা, দিনে এক জায়গায়, সন্ধে আরেক শিফট। রাতে বই খুললে চোখ আপনা আপনি কন্দবন্ধ হয়ে যেত, কিন্তু রাঘব জোর করে চোখ খুলে রাখত। তার মা প্রায়ই বলতো, এত পড়ে কি হবে রে, যে কাজ পাচ্ছিস সেটাই অনেক। রাঘব কোনো উত্তর দিত না। সে জানত প্রত্যেক মানুষকে নিজের লড়াইটা একাই লড়তে হয়। একদিন গভীর রাতে বৃষ্টি হচ্ছিল, রাস্তায় জল জমে গিয়েছিল। নালা পরিষ্কার করতে গিয়ে তার পা পিছলে গেল, সে পড়ে গেল। হাঁটু ছড়ে গেল, রক্ত বেরোতে লাগলো। কেউ জিজ্ঞেস করল না, লাগলো? শুধু পেছন থেকে একটা গলা এলো, তাড়াতাড়ি শেষ করো, সকালে আবার আসতে হবে। রাঘব উঠে দাঁড়ালো। হাঁটু ব্যথা করছিল, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। বাড়ি ফিরে সে নিজেই ব্যান্ডেজ বাঁধল, তারপর বই খুলল। সংবিধানের একটি লাইন পড়তে পড়তে তার চোখ ভিজে গেল, সমতার অধিকার। সে হালকা হাসল, নিজের মনেই বলল, কাগজে সবাই সমান। দিল্লিতে অনন্যার প্রথম প্রিলিমস এলো। তার ভরসা ছিল, সে পরিশ্রম করেছিল, দিন রাত এক করে দিয়েছিল। রেজাল্ট এলো, নাম ছিল না। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। পাখা ঘুরছিল, কিন্তু বাতাস লাগছিল না। বই সামনে পড়েছিল, কিন্তু চোখ কিছু দেখছিল না। ফোন বেজে উঠল, মায়ের গলা। কোনো কথা না মা, পরের বার হবে। কিন্তু অনন্যা জানত এই কোনো কথা না কতটা ভারী। সেই রাতে প্রথমবার তার মনে পড়ল রাঘবের কথা, তার শান্ত গলা। পরিস্থিতি মানুষকে ছোট করে না, চিন্তাধারা করে। অনন্যা ফোন খুলল, পুরনো কন্ট্যাক্টস স্ক্রোল করল। রাঘব সিং, নম্বরটা এখনো সেভ করা। আঙুল নম্বরের ওপর গিয়েও থেমে গেল। এখন কথা বলে কি লাভ? সে ফোনটা পাশে রেখে দিল। সময় এগোতে লাগল। দ্বিতীয় চেষ্টা ব্যর্থ, তৃতীয় চেষ্টা ইন্টারভিউ পর্যন্ত গিয়ে থামল। প্রত্যেকবার সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করত, কিন্তু প্রত্যেক ব্যর্থতা ভেতরে ভেতরে কিছু একটা ভেঙে দিত। রাতে একা থাকলে সে নিজেকে জিজ্ঞেস করত, আমি কি সত্যিই পারব? আর ঠিক তখনই অন্য এক শহরে রাঘব তার পুরনো ডায়েরির প্রথম পাতায় লিখছিল, আমি যদি চুপ থাকি তার মানে আমি দুর্বল নই। দিল্লিতে অনন্যার জীবনের সবচেয়ে কঠিন সময়টা তখন চলছে। এবারের চেষ্টা ছিল শেষ। আর কোনো অজুহাত নেই, আর কোনো পরের বার নেই। এবার চাপ শুধু তার নিজের নয়, বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবার চোখে একই প্রশ্ন, এইবার কি হবে? অনেকে বলেছিল, আর নয়, এত বছর নষ্ট করলে কি পেলি? কিন্তু অনন্যা নিজেকে একটাই কথা বলেছিল, আর একবার। এইবার সে আলাদা ছিল। চোখে আর আগের মতো আগুন ছিল না, ছিল শান্ত জেদ। সে পড়ছিল কম, কিন্তু গভীরভাবে। নিজেকে প্রমাণ করার তাড়না ছিল না, ছিল বোঝার চেষ্টা। পরীক্ষা দিল,
ইন্টারভিউ দিল। ইন্টারভিউ রুম থেকে বেরোনোর সময় সে জানত না ফল কি হবে, কিন্তু এটুকু জানত সে সৎ ছিল নিজের সঙ্গে। রেজাল্টের দিন দিল্লির শীতটাও সেদিন কম মনে হচ্ছিল। লিস্ট খুলে সে নিজের নাম দেখল, অনন্যা চট্টোপাধ্যায়, আইপিএস। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এইবার এই জল পরাজয়ের নয়, এই জল জয়ের। কিন্তু আনন্দের মাঝেও তার মনে হঠাৎ একটা নাম ভেসে উঠল, রাঘব। সে কেমন আছে? সে কি এখনও একই জায়গায়? প্রথম পোস্টিং পেল নিজের রাজ্যেই। নতুন ইউনিফর্ম পরল অনন্যা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল, কাঁধে তারকা, চোখে কঠোরতা, কিন্তু ভেতরে কোথাও একটা কণ্ঠস্বর স্পষ্ট শোনা গেল, তখনও মানুষ হয়ে থাকা দরকার হবে। শহরটা বদলায়নি, একই ভাঙা ফুটপাত, একই সরু গলি, একই নোংরা নালা, কিন্তু পরিবেশ বদলে গিয়েছিল। পুলিশের গাড়ি, সাইরেন, ভয়ের ছাপ মানুষের চোখে। ম্যাডাম, এই এলাকা বেশ সেন্সিটিভ, সঙ্গে থাকা এসআই বলল। অনন্যা চারপাশে তাকালো। প্রতিটা গলি মন দিয়ে দেখছিল সে। পুরো রিপোর্ট চাই, সে শান্ত কিন্তু কঠিন গলায় বলল। কেসটা ছিল ভয়ঙ্কর, নকল ওষুধের র্যাকেট। গরিব এলাকায় সস্তা দামে ওষুধ দেওয়া হচ্ছিল। মানুষ ভাবছিল চিকিৎসা হচ্ছে, আসলে তারা বিষ খাচ্ছিল। শিশুরা অসুস্থ হচ্ছিল, একটি শিশুর মৃত্যু ইতিমধ্যেই হয়েছে। এই কেসটা অনন্যার কাছে শুধু প্রথম কেস নয়, এটা ছিল নিজেকে প্রমাণ করার সুযোগ। ঠিক সেই এলাকার এক গলির কোণায় একজন মানুষ দাঁড়িয়েছিল, হাতে ঝাঁটা, কাপড় সাধারণ, চোখে ক্লান্তি, কিন্তু চোখে আর আগের মতো শান্তি নেই। সে রাঘব সিং। গত কয়েক সপ্তাহে সে অনেক কিছু দেখেছে। রাতে গাড়ি আসে, লোক নামে, ডিব্বা নামানো হয়, ভোর হতেই সব উধাও। সে ভয় পেয়েছে, বহুবার ভেবেছে বলবে, তারপরই প্রশ্ন এসেছে, কেউ শুনবে? পুলিশ এলাকায় ছড়িয়ে পড়েছিল। জিজ্ঞাসাবাদ শুরু হলো। তুমি এখানেই কাজ করো? একজন সিপাহী প্রশ্ন করল। হ্যাঁ, রাঘব মাথা নিচু করে বলল। রাতে কিছু দেখেছ? এক মুহূর্ত থামল সে, তারপর বলল, না, কিন্তু তার গলা কেঁপে উঠেছিল। দূরে দাঁড়িয়ে অনন্যা সব লক্ষ্য করছিল। হঠাৎ তার চোখ আটকে গেল সেই মুখে, চেনা চেনা লাগল। সে ধীরে এগিয়ে গেল। নাম কি? অনন্যা প্রশ্ন করল। রাঘব মাথা তুলল। মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডে সময় থেমে গেল। একই চোখ, একই মুখ, আরও ক্লান্ত, আরও নুয়ে পড়া। রাঘব? অনন্যার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো। রাঘব চমকে উঠল। সে সামনে দাঁড়ানো অফিসারকে ভালো করে দেখল। খাকি ইউনিফর্ম, কাঁধে তারকা, কঠোর মুখ। অনন্যা? সে খুব নিচু গলায় বলল। পাশের সিপাহীরা একে অপরের দিকে তাকালো। ম্যাডাম, আপনি ওনাকে চেনেন? এসআই প্রশ্ন করল। অনন্যা নিজেকে সামলে নিল। আবার সেই অফিসার মুখ। পুরনো পরিচিত, সংক্ষিপ্ত উত্তর। রাঘব চোখ নামিয়ে নিল। কলেজের দিনগুলো এক মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল। আপনি অফিসার হয়ে গেছেন, সে বলল। অনন্যা মাথা নাড়ল। আর তুমি? রাঘব হালকা হাসল। যেখানে ছিলাম সেখানেই। এই হাসিতে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু বাস্তবতা। অনন্যার বুকের ভেতর কিছু একটা খচখচ করে উঠল, কিন্তু সে নিজেকে শক্ত রাখল। রাতে কিছু সন্দেহজনক দেখেছ? সে কঠোর গলায় জিজ্ঞেস করল। রাঘব চুপ করে রইল। যদি কিছু জানো, বলা তোমার দায়িত্ব, অনন্যা বলল। রাঘব ধীরে বলল, ম্যাডাম, দায়িত্ব আর সাহস সবসময় এক হয় না। অনন্যা তার চোখে তাকালো। ভয় ছিল, কিন্তু মিথ্যে ছিল না। সে শুধু বলল, ভেবে দেখো। রাত গভীর হচ্ছিল। পোস্টিংয়ের পর প্রথম সপ্তাহ। অনন্যা এখনও ঠিক করে ঘুমোতে পারে না। টেবিলের ওপর ছড়ানো ফাইল, নকল ওষুধের কেস, একটার পর একটা নাম, একটার পর একটা রিপোর্ট। কিন্তু অনন্যার মাথার ভেতরে ঘুরছিল অন্য একটা মুখ, রাঘব। কলেজে সে চুপচাপ ছিল, সবসময় পিছনের বেঞ্চে, কিন্তু চোখে ছিল অদ্ভুত সততা। যখনই কেউ কাউকে অপমান করত, সে কথা বলতো। আজ সেই মানুষটাই নিজের এলাকায় মুখ খুলতে ভয় পাচ্ছে। ঘড়ির দিকে তাকালো অনন্যা। রাত 1:47। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। 1 সেকেন্ড থামল সে, তারপর কল রিসিভ করল। হ্যালো? ওপাশ থেকে কাঁপা গলা এলো। ম্যাডাম, আমি রাঘব। অনন্যা সোজা হয়ে বসে পড়ল। বলো। আমি কিছু জানি, কিন্তু এখন বলা যাবে না। কেন? অনন্যার গলা শান্ত কিন্তু তীক্ষ্ণ। ওরা এখানে নজর রাখছে। এক মুহূর্তে অনন্যা বুঝে গেল র্যাকেটটা অনেক বড়। শোনো, এখন তুমি নিরাপদ জায়গায় আছো।
না ম্যাডাম, কিন্তু আমি বেশি দেরি করতে পারবো না। রাঘব শ্বাস নিল। রাতে 2টোর দিকে পুরনো কোল্ড স্টোরেজের পেছনে একটা ট্রাক ঢোকে। অনন্যার চোখ সরু হয়ে এলো। এই জায়গাটা রিপোর্টে ছিল না। কোল্ড স্টোরেজে কি? ভেতরে একটা ছোট ঘর, সেখানে ওষুধ ভরা হয়, লেবেল লাগানো হয়। কেউ তোমাকে দেখেছে? সম্ভবত। রাঘব থামল। আজ একজন লোক আমাকে জিজ্ঞেস করেছে আমি রাতে এত ঘোরাঘুরি করি কেন। অনন্যা নির্ধারণ করল 1 সেকেন্ডও দেরি করা যাবে না। রাঘব, এই কথা তুমি আর কাউকে বলবে না। আমি কি থানায় আসব? না, অনন্যা পরিষ্কার বলল, এখন না। ফোন কাটার আগে রাঘব হঠাৎ বলল, ম্যাডাম, আমি আপনাকে বিশ্বাস করেছি। অনন্যা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, আর আমি তোমাকে ছাড়ব না। কল কেটে গেল। রাতের নিস্তব্ধতা আরও ভারী হয়ে উঠল। পরের সকালেই একটি খবর থানায় পৌঁছালো। বস্তির এক শিশুর অবস্থা গুরুতর। ওই নকল ওষুধই খেয়েছিল। অনন্যা নিজে হাসপাতালে গেল। বেডে শুয়ে থাকা ছোট্ট শরীর, মা পাশে বসে কাঁদছে। ডাক্তার? অনন্যা জিজ্ঞেস করল। ডাক্তার মাথা নাড়ল। ওষুধটাই বিষ। অনন্যার চোয়াল শক্ত হয়ে গেল। এই কেস আর ফাইল নয়, এটা যুদ্ধ। সে সঙ্গে সঙ্গে একটা ছোট্ট টিম বানালো। বিশ্বস্ত অফিসার, কেউ বাইরে জানবে না। রাত নামলো আবার। 2টো বাজতে আর 10 মিনিট। অনন্যা জিপে বসে আছে। সাইরেন বন্ধ, লাইট বন্ধ। দূরে পুরনো কোল্ড স্টোরেজ। একটা ট্রাক ধীরে ঢুকছে। অনন্যা হাতে সিগন্যাল দিল। টিম নড়ল। ঠিক সেই সময় একজন কনস্টেবল ফিসফিস করে বলল, ম্যাডাম, একজন লোক দৌড়াচ্ছে। অনন্যার বুক ধক করে উঠল। কোথায়? পেছনের দিক দিয়ে। অনন্যা তাকালো। ছায়ার মধ্যে একটা পরিচিত অবয়ব। রাঘব? তার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো, সে দৌড়াচ্ছে, পেছনে 2জন লোক। থামো! অনন্যা চিৎকার করল। রাঘব থামল না। পরের মুহূর্তে একটা শব্দ, ধপ। কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ। অনন্যা দৌড়ে গেল। রাঘব মাটিতে পড়ে আছে, কপাল দিয়ে রক্ত গড়াচ্ছে। একজন লোক পালাচ্ছে, অন্যজন ধরা পড়েছে। অনন্যা হাঁটু গেড়ে বসল। চোখ খোলো। রাঘব চোখ খুলল। আমি দেরি করিনি তো? অনন্যার গলা কেঁপে উঠল। না, তুমি ঠিক সময়ই বলেছ। অ্যাম্বুলেন্স ডাকা হলো। ট্রাক আটকানো হয়েছে। ভেতরে ভরা নকল ওষুধ। কেসটা ফেটে গেছে। কিন্তু অনন্যা জানত এটা শেষ নয়। এই র্যাকেটের মাথা এখনো বাইরে। রাঘবকে নিয়ে যাওয়া হলো। অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হওয়ার আগে রাঘব খুব আস্তে বলল, ম্যাডাম, আমি কি এবার মানুষ হিসেবে মরব? অনন্যা তার হাত ধরল। চোখে জল। না রাঘব, সে বলল, তুমি মানুষ হিসেবেই বাঁচবে। অ্যাম্বুলেন্স চলে গেল। অনন্যা দাঁড়িয়ে রইল রাতের অন্ধকারের দিকে তাকিয়ে। তার মনে শুধু একটাই কথা, এদের কাউকে ছাড়ব না। হাসপাতালের করিডোরে আলো সাদা, কিন্তু অনন্যার চোখে সব ধূসর লাগছিল। অ্যাম্বুলেন্স যাওয়ার পর অনন্যা আর থানায় ফেরেনি। সে শোলা হাসপাতালে এসেছে। রাঘব তখন অপারেশন থিয়েটারের ভেতরে। দরজার বাইরে বসে আছে তার বৃদ্ধ মা। ময়লা শাড়ি, হাত কাঁপছে। চোখে একটাই প্রশ্ন, আমার ছেলেটা বাঁচবে তো? অনন্যা ধীরে এগিয়ে গেল। আপনি রাঘবের মা? মহিলা মাথা নাড়লেন। ও খারাপ ছেলে না ম্যাডাম, কাপা গলায় বললেন। কখনো কারোর ক্ষতি করেনি। অনন্যা গলা শক্ত করে বলল, আমি জানি। এই মুহূর্তে তার ফোনটা আবার বেজে উঠল। ডিআইজি অফিস। কল ধরতেই অপাস থেকে ঠান্ডা গলা, অনন্যা, তুমি কি জানো তুমি কি করেছ? অনন্যা শান্ত গলায় বলল, আইন অনুযায়ী কাজ করেছি স্যার। তুমি জানো ওই ট্রাকের মালিককে? অনন্যা চুপ করে রইল। মন্ত্রী অরুণ শর্মার লোক, খুব প্রভাবশালী। এক মুহূর্তের নীরবতার পর কণ্ঠ আরও কঠিন হয়ে উঠল, কেসটা এখানেই থামাও, ফাইল ক্লোজ করো। অনন্যার ভেতরে আগুন জ্বলে উঠল, কিন্তু গলায় কোনো কাঁপুনি এলো না। স্যার, একটা বাচ্চা মরেছে। ওপাশ থেকে উত্তর এলো, কোল্যাটারাল ড্যামেজ। এই শব্দটা অনন্যার বুক চিরে দিল। সে স্পষ্ট করে বলল, স্যার, আমি কেস ছাড়ছি না। 1 সেকেন্ড চুপ, তারপর কঠিন কণ্ঠ, তাহলে কাল সকালে ট্রান্সফার অর্ডার পাবে। কল কেটে গেল। অনন্যা ধীরে ফোন নামালো। তার সামনে 2টো রাস্তা ছিল, একটা চুপচাপ বদলি মেনে নিয়ে নিজের কেরিয়ার বাঁচানো, আর একটা সব ঝুঁকিতে ফেলে সত্যের পাশে দাঁড়ানো। ঠিক তখনই ওটির দরজা খুলল। ডাক্তার বেরিয়ে এসে বলল, বিপদ কেটে গেছে, রাঘব বাঁচবে। অনন্যার চোখে জল চলে এলো। এই প্রথম সে স্বস্তির নিঃশ্বাস নিল। ডাক্তার আবার বলল, কিন্তু ওর মাথায় আঘাত গভীর, কয়েকদিন কথা বলতে পারবে না। অনন্যা ভেতরে গেল। রাঘব বেডে শুয়ে, মাথায় ব্যান্ডেজ, চোখ বন্ধ। অনন্যা ধীরে বলল, তুমি একা নও। এরপর সে বেরিয়ে এলো, সোজা থানায়। রাতেই সে সব ডকুমেন্ট জোগাড় করল, ট্রাকের কাগজ, কল ডিটেলস, ভিডিও ফুটেজ, নকল ওষুধের ল্যাব রিপোর্ট।
একটা নাম বারবার উঠে আসছিল, অরুণ শর্মা, মন্ত্রী, দাতা, ক্ষমতার শীর্ষে। সকালে অনন্যা নিজে প্রেস কনফারেন্স ডাকল। ডিপার্টমেন্ট অনুমতি দেয়নি, কিন্তু সে অপেক্ষা করেনি। মাইকের সামনে দাঁড়িয়ে সে এক মুহূর্ত চুপ করে রইল। তারপর বলল, এই কেসে শিশুর মৃত্যু হয়েছে। ক্যামেরা ঝলসে উঠল। সে আবার বলল, এবং এই র্যাকেটের মাথায় একজন মন্ত্রী। পুরো হল ঘেটে গেল। নাম বলল সে, অরুণ শর্মা। এই মুহূর্তে অনন্যার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, সে জানত, কিন্তু তার গলা কাঁপেনি। ঘণ্টাখানেকের মধ্যেই সোশ্যাল মিডিয়া বিস্ফোরিত হয়ে উঠল। চাপ তৈরি হলো। কেন্দ্র থেকে নির্দেশ এলো, সিবিআই ইনকোয়ারি। মন্ত্রী সঙ্গে সঙ্গে গ্রেফতার হলো না, কিন্তু তার ক্ষমতার দেওয়ালে প্রথম ফাটল ধরল। সন্ধে অনন্যার হাতে অফিস অর্ডার এলো, সাসপেন্ডেড। সে হেসে ফেলল, অদ্ভুত এক শান্তি। তারপর সে হাসপাতালে ফিরে এলো। রাঘব তখন জেগে উঠেছে। চোখ খুলে অনন্যাকে দেখল। ম্যাডাম। অনন্যা পাশে বসল। সব ঠিক হয়ে যাবে। রাঘব আস্তে জিজ্ঞেস করল, আপনি চাকরি হারালেন? অনন্যা মাথা নাড়ল, কিন্তু নিজেকে হারায়নি। রাঘব চোখ বন্ধ করল, মুখে হালকা হাসি। তখন কলেজে আপনি বলেছিলেন, মানুষ বড় হতে ডিগ্রি লাগে না। অনন্যা কিছু বলল না। বাইরে রাত নামছিল। অনেক দূরে একটা লড়াই শুরু হয়ে গেছে। এই লড়াইয়ে অনন্যা একা হতে পারে, কিন্তু ইতিহাসে তার নাম থাকবে মানুষ হিসেবে। 3 বছর কেটে গেছে। শহরটা অনেক বদলেছে। ফ্লাইওভার হয়েছে, নতুন মল উঠেছে। পুরনো বস্তিটা আর আগের মতো নেই। নামে আছে, চেহারায় নয়। এক সকালে একটা ছোট খবরের কাগজে একটা ছোট্ট কলম ছাপা হলো, নকল ওষুধ কেলেঙ্কারিতে প্রাক্তন মন্ত্রী অরুণ শর্মার দোষ প্রমাণিত, 10 বছরের কারাদণ্ড। খবরটা পড়ে একজন মহিলা ধীরে কাগজ নামালো, অনন্যা। এখন সে আর ইউনিফর্ম পরে না, কাঁধে তারকা নেই, কিন্তু চোখে আগের মতোই দৃঢ়তা। সে এখন একটা ছোট এনজিও চালায়, গরিব এলাকায় স্বাস্থ্য সচেতনতা আর আইনি সহায়তা দেয়। অনেকেই তাকে বলে, আপনি তো আইপিএস ছিলেন। অনন্যা হালকা হাসে, ছিলাম না, আমি মানুষ ছিলাম, আছি। হাসপাতালের সেই ওয়ার্ডটা আজও আছে, কিন্তু আজ সেখানে একজন পুরুষ দাঁড়িয়ে, পরিপাটি জামা, চোখে শান্ত আত্মবিশ্বাস। রাঘব সিং। মাথার ক্ষত সেরে গেছে, কিন্তু ভয়টা নয়। সে ভয়টাকে সাহসে বদলেছে। সে এখন হুইসেল ব্লোয়ার প্রোটেকশন প্রোগ্রামে কাজ করে। বস্তির মানুষজন তাকে চেনে। কেউ বলে, ওই ছেলেটাই একদিন সত্য বলেছিল। রাঘব জানে একটা কথা বলার দাম কতটা বড় হতে পারে। এক বিকেলে একটা বাচ্চা মেয়ে অনন্যার হাত ধরে জিজ্ঞেস করল, দিদি, আপনি কি পুলিশ ছিলেন? অনন্যা হাঁটু মুড়ে বসল। হ্যাঁ, কিন্তু তার থেকেও বড় কিছু। কি? অনন্যা মেয়েটার চোখে তাকিয়ে বলল, সৎ। মেয়েটা হেসে উঠল। সূর্য ডুবে যাচ্ছিল। অনন্যা আর রাঘব একটা চায়ের দোকানে বসেছিল। কোনো অভিযোগ নেই, কোনো আক্ষেপ নেই। রাঘব বলল, আপনি যদি সেদিন চুপ করতেন। অনন্যা চা নাড়তে নাড়তে বলল, তাহলে আজ নিজের চোখে তাকাতে পারতাম না। দুজনেই চুপ করে রইল। চায়ের কাপ থেকে ভাপ উঠছিল। হঠাৎ রাঘব বলল, জানেন, মানুষ এখনো বিশ্বাস করে? অনন্যা তাকালো। কি বিশ্বাস? যে একজন মানুষ সিস্টেমের থেকেও বড় হতে পারে। অনন্যা হাসল। আকাশে একটা পাখি উড়ে গেল। গল্প শেষ হয় না এখানে, কারণ এটা কোনো আইপিএস অফিসারের গল্প নয়। এটা একটা সাধারণ মানুষের গল্প, যে সঠিক সময়ে সঠিক কাজটা করেছিল।